সো গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আমি বরং আহ, কি বলেন আমি বরং কিছুক্ষণ ওয়েট করি, টেকনিক্যাল জিনিসপত্রগুলো শেষ করে আমি দেন তোমাদেরকে ফাইনালি ক্লাসটা শুরু করে দিব। সো হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? তোমরা আস্তে আস্তে জয়েন করো, কিছুক্ষণ ওয়েট করি টেকনিক্যাল। সো অ্যাকচুয়ালি সো সরি ফর টু থিংস। ফার্স্ট অফ অল আমরা ক্লাসটা আইপ্যাডে নেওয়ার কথা ছিল, কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আমার একটু লেট হয়ে গেছে ক্লাসটা শুরু করতে। অ্যান্ড কি বলে আমাকে একটু অনেকগুলো প্রবলেম ফেস করে ফাইনালি লাইভে আসতে হয়েছে। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। সো আমি বরং 5 মিনিট ওয়ার্ম আপ টাইম নিই, তারপর আমরা 1 ঘন্টা একদম একটানা ক্লাসেস করে যাবো, যেহেতু তোমাদের লাস্ট ক্লাস। তো তোমরা 5-6 ঘন্টার মধ্যে আর কি আমরা 5 থেকে 6 ঘন্টা লাগতে পারে আজকে আমাদের। হোপফুলি আমরা 5 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো, যদি আমাদের কোনো টেকনিক্যাল ফল্ট বা টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস না করতে হয়, তাহলে আমি মোটামুটি রাত 10টার আগে শেষ করে ফেলতে পারবো। বাট ভাইয়ার অনেকগুলো টেকনিক্যাল ফল্ট শুরু হয়েছিল। সো ভাই একটু টায়ার্ড আজকে, আমার সারাদিন ইউনিভার্সিটি ছিল, দেন গিয়ে আমি একটু আগেই বাসায় এসেছি, দেন অনেকগুলো টেকনিক্যাল প্রবলেম ফেস করে দেন ফাইনালি ক্লাসটা নিয়ে লাইভে এসেছি। হোপফুলি তোমরা কয়েকজন জয়েন করে ফেলবা, দেন আমরা কি বলে ক্লাসটা শুরু করে দিব। আমি বরং আর 1-2 মিনিট ওয়েট করি, দেন আমরা ক্লাসটা শুরু করে দিই। আর, আহ, শুরু হয়েছিল। সো সারাদিন ইউনিভার্সিটি ছিল, দেন গিয়ে আমি একটু আগে বাসায় এসেছি, দেন অনেকগুলা টেকনিক্যাল প্রবলেম। চলো ভাইয়া আর 1টা মিনিট ওয়েট করুক, তারপরে ভাইয়া শুরু করে দিবে। হোপফুলি রাইট ফ্রম ভার্বসে তোমাদের অলরেডি ফার্স্ট পোর্শনের ক্লাস শুরু হয়েছিল। আমি এবার সেকেন্ড পোর্শনের ক্লাস নিব রাইট ফ্রম ভার্বসের। সো আশা করি এই ক্লাসের পর তোমাদের কলেজ অ্যাডমিশন থেকে এইচএসসি পর্যন্ত রাইট ফর্ম ভার্বস নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। অ্যান্ড ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করা। সো গ্রামারকে কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়, এই জিনিসটা তোমরা অনেকে ডিফিকাল্টি ফেস করো যে ভাইয়া গ্রামারকে কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়, বিকজ তোমাদের অভ্যস্ত হয়ে আছে গ্রামার মানে একটা না কিছু রুলস থাকবে অ্যান্ড দেন রেগুলেশনস থাকবে, আমরা কিছু ফর্মুলা মুখস্থ করব, দেন ওগুলার সাথে যদি মিলে ওই ফর্মুলা ওয়াইজ আমরা কিছু চুজ করবো। বাট অ্যাকচুয়ালি মডার্ন ইংলিশে গ্রামারকে ভিজুয়ালাইজ করাটা অনেক অনেক জরুরি। সো তোমাদের মাস্ট বি গ্রামারকে ভিজুয়ালাইজ করতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আজকের ক্লাসটা আমি পুরাপুরি নিব কিছু মিমস এন্ড রাইটিংস এর উপর। ভাই আজকে কিছু লিখবো না, অলরেডি কিছু জিনিস লিখে তারপরে তোমাদের ক্লাসে এসেছি। সো দ্যাটস ওয়াই কি বললেন ভাইয়া বরং শুরু করি, ঠিক আছে? সো ভাইয়ার আজকে লেখা কম, ভাইয়া যেহেতু লিখেই এনেছি, ভাইয়া জাস্ট ক্লাসে তোমাদের কিছু অল্প গল্প শোনাবো, কিছু কলেজ লাইফের গল্প শোনাবো, কিছু ইংলিশের গল্প শোনাবো, দেন আমরা ফাইনালি গিয়ে ক্লাসটা কি বলে শেষ করে দিব। একদম ম্যারাথন ক্লাস, একটানা চলবে, বেশ কিছু ফর্মুলার আছে। সো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। সো অ্যানাউন্সমেন্ট গুলো তোমাদের জন্য না। সো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে মোস্ট কমন যেটা ইরর থাকে, সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষার হলে গিয়ে কি করো, যেটা শুনতে ভালো লাগে সেটা দাগিয়ে দাও। সো দিস ইজ ইউ, যে অ্যাকচুয়ালি এইটা তোমরা করো, যে পরীক্ষার হলে তোমরা 4টা অপশন দেখো, 4টা অপশনের মধ্যে যেটা শুনতে ভালো লাগে, যেটা মনের মাধুরী মিশিয়ে, যেটা তোমাদের কাছে 5টা অপশনই তোমরা মনে মনে রিডিং পড়ো, রিডিং পড়ে যেটা শুনতে ভালো লাগে সেটা সুন্দর মতো দাগিয়ে দিয়ে চলে আসো। এন্ড কারেক্ট অ্যান্সারের অনেক কাছে গিয়েও তোমরা যেটা শুনতে ভালো লাগে এদিকে তাকিয়ে থাকো, যে সেন্টেন্সটা পড়ে আমার কোনটা শুনতে ভালো লাগছে আমি সেটাই দাগাবো। তোমরা জানো অনেক ক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সার এইটা হবে, গ্রামাটিক্যাল রুলস ফলো করে সার্টেইন কারেক্ট অ্যান্সার আমি পেয়েছি, বাট স্টিল তোমরা দাগাও না, কারণ কি কারেক্ট অ্যান্সারটা দিয়ে সেন্টেন্সটা শুনতে একটু লেস কমফোর্টেবল তোমরা ফিল করো, রেদার দেন যেটা হলো শুনতে ভালো লাগে, যদিও এটা গ্রামাটিক্যালি ভুল, তুমি এখনো কোনো লজিক পাচ্ছ না সেটাকে গ্রামাটিক্যালি জাস্টিফাই করার, বাট তারপরেও তোমরা সেটাকে চুজ করতেছো। কারণ কি ওই পার্টিকুলার অপশনটা বা ওই সার্টেইন অপশনটা সেন্টেন্সে বসালে তোমার কাছে ওই সেন্টেন্সটা শুনতে আরো বেশি শ্রুতি মধুর লাগছে। তো এই যে মনের মাধুরী মিশিয়ে যে ভুলটা তোমরা করো, এইটা কলেজ অ্যাডমিশনে গিয়ে করা যাবে না।
এটা সাপোজ তুমি যেখানে তোমরা কারেক্ট অ্যান্সার দেখো, কারেক্ট অ্যান্সারের অনেক কাছে যাও, তোমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিসও অনেক ক্ষেত্রে করতে পারো যে ভাইয়া গ্রামাটিক্যালি এইটা হওয়ার কথা, বাট তোমরা তারপরে গিয়ে কি করো, তোমরা তারপরে গিয়ে চারটা কারেক্ট অ্যান্সার সেন্টেন্সে বসাও, সেন্টেন্সে মনের মাধুরী মিশিয়ে সেন্টেন্সটাকে মনে মনে রিডিং পড়ো, 4-5 বার রিডিং পড়ো, তারপর যেটা গিয়ে শুনতে ভালো লাগে সেটা লাগিয়ে দিয়ে চলে আসো। এইটা রাইট ফর্ম অফ ভার্বস এর মোস্ট কমন এরর। বাট আজকের ক্লাসটা আমরা শুরু করছি এখানে রেড মার্ক দিয়ে, এটা ক্রস দেওয়া মানে কি, এটা তোমাদের করা যাবে না, এটা তোমরা এতদিন করে এসেছো, কিন্তু এটা আজকে থেকে করা যাবে না। তাহলে ভাই আজকে থেকে করবোটা কি? দ্যাটস ওয়াই আমাদের কি কি করব সেটা বোঝার আগে একটা ছোট্ট জিনিস মাথায় নেওয়া জরুরি, যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সো সিঙ্গুলার অ্যান্ড প্লুরালের ক্ষেত্রে কি, সিঙ্গুলার একটা জিনিস ভাইয়া একটু মাথায় রাখবা, যে সিঙ্গুলার নাম্বার অলওয়েজ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে। আই রিপিট, সিঙ্গুলার নাম্বার কিসের সাথে বসে? সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে। অ্যান্ড প্লুরাল নাম্বার কিসের সাথে বসে? প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে। এখানে ভাইয়া সি দিয়ে ডট বুঝিয়েছে, বাট সি দিয়ে অ্যাকচুয়ালি বোঝায় কি, কাউন্টেবল নাউন। সো সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে, প্লুরাল নাম্বার অলওয়েজ প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের বা সাবজেক্ট অবজেক্ট অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে এই ছোট্ট মিমটা মনে রাখা খুবই জরুরি, যে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসবে, প্লুরাল নাম্বার প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসবে, রাইট? দেন গিয়ে আমরা বুঝতে পারি যে এইভাবে আমরা সূচনা করি কিসের, এইভাবে আমরা সূচনা করি ইংলিশের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি করি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝাই, যে সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রি করতে হবে। যেইটা আমরা আগে করেছিলাম, যে সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করেনি, আমরা যেটা শুনতে ভালো লাগছে সেটাই আমরা দাগায় দিয়ে আসছি, যেটা আমরা এক্সাম হলে মোস্ট কমনলি করি, and তোমরাও করবা। বাট সেটা করা যাবে না, সেই জায়গায় আমাদের কি করতে হবে, যেটা সাবজেক্ট ভার্বের সাথে এগ্রি করে সেইটা দিয়ে আমাদেরকে সেন্টেন্স মেকিং করতে হবে, আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব সেইভাবে চুজ করতে হবে। আর যেই ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করবে, এইটার পাশে দেখো গ্রিন টিক দাও, কজ এইটা আমাদেরকে এক্সাম হলে করতে হবে, এন্ড এইটা আমাদেরকে এক্সাম হলে করা যাবে না। সো আমরা ডুজ এন্ড ডোন্টস পেয়ে গেছি, যে আমরা এক্সাম হলে কি দিয়ে শুরু করব, কি করব, কি করব না। আশা করি এই জিনিসটা মনে রাখলেই তোমাদের অলমোস্ট 80 থেকে 90% রাইট ফর্ম অফ ভার্ব সলিউশন করা ইজি হয়ে যাবে, বিকজ তোমাদেরকে আগে ভিজুয়ালাইজ করতে হবে তোমরা ভুলটা কোথায় করছো। যখন তোমরা বুঝতে পারবে যে ভাই এই জিনিসটা আমরা রং করছি, তখনই তোমরা ইজি জাস্ট কি বলে প্রবলেম আইডেন্টিফিকেশনটাই টাফেস্ট পার্ট। তোমরা যখন প্রবলেম আইডেন্টিফাই করে ফেলবা, এটার সলিউশন মেথডটা খুবই 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 ইজিয়ার। সো এটা নিয়ে আমরা সামনে ডিসকাস করব, আমরা অনেকগুলো সলিউশনও দেখবো, আমরা অনেকগুলো এক্সারসাইজও দেখবো, আমরা প্র্যাকটিস শিটও নিতে পারি। সো দেখা যাক আমরা কতদূর যাই। সো এইটার সলিউশন করার জন্য আমরা ফার্স্টলি কি করব, যে 3 পার্টস অফ এ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা তো ক্লাস 3-4 এর পড়া, একদম প্লে নার্সারি ক্লাস 1-2-3-4 এ যারা পড়ে তাদেরকেও তুমি গিয়ে যদি জিজ্ঞেস করো ভাইয়া সেন্টেন্সের কয়টা পার্ট থাকে, ওরা বলে দিবে যে ভাইয়া সেন্টেন্সের 3টা পার্ট থাকে। সেন্টেন্সের 3টা পার্ট কি কি? সেন্টেন্সের 3টা পার্ট হচ্ছে গিয়ে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, সাবজেক্ট ভার্ব আর অবজেক্টের ক্ষেত্রে কি মেইনটেইন করতে হবে, আমরা এই যে এখানে আমরা কি দেখেছিলাম, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা দেখেছিলাম কি, সাবজেক্টকে মাস্ট বি ভার্বের সাথে এগ্রিমেন্ট করতে হবে। এন্ড এইটা যখন আমরা করতে পারবো, এটাই আমাদের গ্রিন টিক দেওয়া ছিল, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা যখন সাবজেক্টকে ভার্বের সাথে এগ্রি করাতে পারবো, তখনই আমাদের হলো কি বলে আহ অলমোস্ট 80 to 90% প্রবলেম সলভ হয়ে যাবে। এন্ড এটার জন্য আমাদের কি করতে হবে, আগে সাবজেক্ট আর ভার্বটা চিনতে হবে। সাবজেক্ট আর ভার্বের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট আর ভার্বের ক্ষেত্রে 3 পার্টস থাকে। 3টা পার্ট কি কি? সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট কি কি এইটা তোমরা জানো, সো এটা নিয়ে ভাইয়া খুব বেশি সময় নষ্ট করবো না, যে আজাইরা বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করবো না। যে জিনিসগুলো তোমরা জানো ওই জিনিসগুলো ভাইয়া একদমই টাইম ওয়েস্ট করবে না। যে জিনিসগুলো জানো না সেই জিনিসগুলো তোমাদেরকে অনেক সময় নিয়ে বুঝতে হবে, এবং সাথে সাথে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, রাইট? সো চলো আমরা ভাইয়া তাহলে আজাইরা সময় নষ্ট না করে এক লাইনে বুঝিয়ে দিই, যে আই গো টু ডিইউ এভরিডে। ভাইয়া ঢাকা ভার্সিটিতে পড়ে, সো ভাইয়া প্রত্যেকদিন ঢাকা ভার্সিটিতে যায়। ভাই একটা সিম্পল সেন্টেন্স লিখলো যে আমি প্রত্যেকদিন ঢাকা ভার্সিটিতে যাই, আই গো টু ইউনিভার্সিটি অফ ঢাকা এভরিডে বা ডিইউ এভরিডে। সো এইখানে আমাদের সাবজেক্ট কি, তোমরা চোখ বন্ধ করে বলে দেবা ভাইয়া আই হলো সাবজেক্ট, তারপরে কি, গো।
গোতে কি গো কাকে মডিফাই করছে, আই কে মডিফাই করছে, তার মানে এটা হচ্ছে ভার্ব। এন্ড টু ডু ইউ এভরিডে, এটা হচ্ছে কি অবজেক্ট। সো এইখানে আমরা কি শিখেছিলাম যে সাবজেক্ট হচ্ছে গিয়ে কি পেয়েছি আই, এন্ড আই কে কে মডিফাই করছে, আই কে ভার্ব হিসেবে মডিফাই করছে গো। সো এইটা জানলেই মোটামুটি আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসগুলো আমরা বুঝে গেছি। সো আমরা নাউন কি জিনিস সেটা বুঝি, আমরা নাম্বার কি জিনিস সেটাও বুঝি। আমরা এখানে ভাইয়া একটা মিমে দেখালো যে তোমাদের মাস্ট বি সাবজেক্ট এন্ড ভার্ব কে এগ্রি করতে হবে। সো আমরা এখন ক্লাসে শিখে গেছি যে সাবজেক্ট এন্ড ভার্ব কি জিনিস। সো অ্যাকচুয়ালি শিখি নাই, এটা আমরা জানি, জাস্ট ভাই একটু রিভাইজ করে দিল যে সাবজেক্ট ভার্ব কি জিনিস। এইবার আমরা আসি যে সাবজেক্ট আর ভার্ব তো আমরা চিনে গেলাম, এখন আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা সলিউশনটা কিভাবে করব। সলিউশনটার জন্য আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে আইডেন্টিফাই, সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে ক্রস আউট, থার্ড স্টেপ হচ্ছে গিয়ে ফাইনাল সিলেকশন। আইডেন্টিফাই এর ক্ষেত্রে কি হবে, আইডেন্টিফাই এর ক্ষেত্রে তোমাদেরকে কি বলে কি আইডেন্টিফাই করতে হবে চলো দেখে আসি। বাট সেকেন্ড স্টেজে গিয়ে কি ক্রস আউট করতে হবে এই জিনিসটা আমরা শিখে আসি। সো আইডেন্টিফাই এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। সো আইডেন্টিফিকেশন বলতে ভাইয়া কি বোঝায় যে সাবজেক্ট আইডেন্টিফিকেশন। এনি হাউ আমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাইটা করতে হবে, এন্ড সাবজেক্ট আইডেন্টিফাই করলেই আমাদের নেক্সট ফেজ কি থাকবে, ক্রস আউট করা। এটা ভাইয়া ফার্স্ট পোর্শনে যে ফার্স্ট ক্লাসে দেখিয়েছিল। সো ভাইয়া এখানে একটু রাশ করবে, এখানে খুব ডিটেলস আর যাবে না যেহেতু ফার্স্ট ক্লাসটা এটা নিয়েই ছিল। সো তোমরা ফার্স্ট ক্লাসে যেহেতু দেখেছো যে তোমাদেরকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, দেন ক্রস আউট করতে হবে, দেন ফাইনাল সিলেকশন করতে হবে। এন্ড এইটার সময় কি ভুল করা যাবে না, এইটার সময় এটা ভুল করা যাবে না যে সাবজেক্ট তোমরা আইডেন্টিফাই করেই তোমরা এইটা দিকে যেও না যে কোনটা শুনতে তোমাদের ভালো লাগছে বা কোন ভার্বটা তোমাদেরকে মনের মাধুরী মিশিয়ে শুনতে ভালো লাগছে। ওকে, সো আমাদের মনের মাধুরী মিশিয়ে অপশন চুজ করা যাবে না। আমাদের যেটা করতে হবে, যেটা সাবজেক্ট অ্যান্ড ভার্বের সাথে এগ্রি করে সেটাকে আমাদের চুজ করতে হবে, অ্যান্ড সেটা হচ্ছে কি আমাদের থার্ড স্টেপ বা ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশনের আগে আমাদের আসে আইডেন্টিফাই, দেন আসে ক্রস আউট, দেন আসে ফাইনাল সিলেকশন। আইডেন্টিফাই এর ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স দিয়ে যদি প্র্যাকটিস দেখি, দে আর, দেন আছে হলো ইজ অর আর, many other examples to support my point. There is or are many other examples to support my point. এইখানে আমরা সাবজেক্ট কি, সাবজেক্ট কি যেটা শুরুতে থাকে, সাবজেক্ট এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে ফার্স্ট ওয়ার্ড দিয়ে, দেয়ার দিয়ে, তাহলে এখানে কি দেয়ারটাই সাবজেক্ট? মোটেও না, দেয়ার এখানে কোনো সাবজেক্ট না। তাহলে আমাদের সাবজেক্টটা কি এখানে, আমাদের জানতে চেয়েছে ইজ হবে নাকি আর হবে। এই ইজ বা আরটা কাকে মডিফাই করছে, আমাদের এখানে ইজ বা আরটা মডিফাই করছে কি কি। আমরা যদি সেন্টেন্সটার বাংলা করি, দেয়ার is or are many other examples to support my point. আমার যুক্তি বা লজিক বা বক্তব্যকে আহ, কি বলে সাপোর্ট করার মতো আমার কাছে অনেকগুলো উদাহরণ আছে, রাইট? সো আমার যুক্তি বা লজিককে বা পয়েন্টকে বা আমার স্টেটমেন্টকে সাপোর্ট করার মতো, সাহায্য করার মতো বা আরো কি বলে যুক্তিযুক্ত করার মতো আমার কাছে অনেকগুলো উদাহরণ আছে। সো এইখানে আছে শব্দটা কাকে মডিফাই করছে, উদাহরণকে। যে উদাহরণ আছে এই জন্য আমি যুক্তিযুক্ত, এই জন্য আমি লজিক্যাল। সো দ্যাটস ওয়াই আমার স্টেটমেন্টটা লজিক্যাল হওয়ার রিজন কি, আমার স্টেটমেন্টটা লজিক্যাল হওয়ার রিজন আই হ্যাভ টু মেনি এক্সাম্পলস ফর দ্যাট। সো ইন সাপোর্ট অফ দ্যাট, সো দ্যাটস ওয়াই এখানে ইজ অর আর অক্সিলিয়ারি ভার্ব কাকে মডিফাই করছে, ইজ অর আর মডিফাই করছে মেনি আদার এক্সাম্পলস কে। সো যেইটা শুরুতে থাকে সেইটাই অলওয়েজ ভার্ব হয় না। যে ওয়ার্ডটা তোমরা যেটা এক্সাম হলে গিয়ে ভুল করো, যে দেয়ার মানেই তোমরা ধরে নাও যে দেয়ার দিয়ে শুরু হয়েছে। আমরা জানি কি এখানে যেহেতু ভাইয়া উদাহরণ দেখিয়েছিল আই গো টু ডি ইউ এভরিডে, এখানে আই ছিল ফার্স্ট ওয়ার্ড। সো আই দিয়ে যেহেতু শুরু হয়েছিল তার মানে আই সাবজেক্ট হয়েছে। এখানেও হয়তো দেয়ার দিয়ে শুরু হয়েছে তার মানে দেয়ার সাবজেক্ট না ভাইয়া। অলওয়েজ ভাইয়া আপুরা এই জিনিসটা খেয়াল রাখবা যে যে সেন্টেন্সটা, কোনো সেন্টেন্স যে ওয়ার্ড দিয়ে শুরু হয় নট নেসেসারিলি প্রত্যেক ক্ষেত্রে সেই ওয়ার্ডটাই সাবজেক্ট হবে। সাবজেক্টটা তোমার অনেক ভিতরে থাকতে পারে, অ্যান্ড ইভেন ইন সাম কেসেস সাবজেক্টটা একদম লাস্টে গিয়েও থাকতে পারে, রাইট? সো এই সেন্টেন্সে দেখো সাবজেক্টটা একদম মাঝখানে গিয়ে আছে, যে ম্যানি আদার এক্সাম্পলস।
সো ম্যানি আদার এক্সাম্পলস কি আমরা আইডেন্টিফাই করে ফেলছি, আমরা সাবজেক্ট আইডেন্টিফাই শেষ, আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করে এটাকে ইয়েলো কালারে মার্ক করে ফেলছি, এখন আমাদের কাজ হচ্ছে ক্রস আউট করা। সো সাবজেক্ট বাদে তোমরা অফকোর্স ভার্বকে তো ক্রস আউট করতে পারবে না, বিকজ ভার্বকেই তো তোমাদের চুজ করতে হবে। তোমাদের ফাইনাল সিলেকশনে তোমরা কি করবা, ভার্বকে চুজ করবা, ক্রস আউটে কি, অবজেক্টকে। তো এখানে দেখো থ্রি স্টেপ সলিউশন কিন্তু তিনটে ডিফারেন্ট পোর্শন নিয়ে কাজ করে। আইডেন্টিফাই বলতে কাকে আইডেন্টিফাই বোঝায়, আইডেন্টিফাই বলতে বোঝায় সাবজেক্ট আইডেন্টিফিকেশন। ক্রস আউট বলতে কাকে বোঝায়, ক্রস আউট বলতে বোঝায় অবজেক্টকে ক্রস আউট বা আননেসেসারি পোর্শনকে ক্রস আউট। বা দুইটা সাবজেক্ট থাকলে কোন যে সাবজেক্টকে মডিফাই করছে না সেই সাবজেক্ট সহ, আনমডিফাইড ভার্সন সহ, আনমডিফাইড সাবজেক্ট সহ যে তোমাদের অবজেক্টটা থাকবে সেটাকে ক্রস আউট করা। দেন হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল সিলেকশন, ফাইনাল সিলেকশনে গিয়ে কি আমরা ভার্ব সিলেক্ট করবো, আমরা যেহেতু রাইট ফর্মস অফ ভার্ব করছি তো আমরা ভার্ব সিলেক্ট করবো। সো আইডেন্টিফাই এর ক্ষেত্রে আমরা কি সাবজেক্ট আইডেন্টিফাই, ক্রস আউট এর ক্ষেত্রে অবজেক্ট ক্রস আউট, ফাইনাল সিলেকশনের ক্ষেত্রে ভার্ব ফাইনাল সিলেক্ট। সো এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব সলিউশন করার থ্রি বেসিক প্রিন্সিপালস। এই তিনটা স্টেপ ফলো করলে আমরা সবচেয়ে শর্টেস্ট টাইমে কি বলে প্রবলেম গুলোকে সলভ করতে পারবো। সো আমরা ফার্স্টে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা সাবজেক্ট দেখেছি যে মেনি আদার এক্সাম্পলস, ওকে মেনি আদার এক্সাম্পলস রাইট, মেনি আদার এক্সাম্পলস কে আমরা নিয়ে এসেছি, এখন এটাকে আমরা সাবজেক্ট ধরে নিয়েছি, এরপর আমরা বাকি পোর্শন দেয়ার, টু সাপোর্ট, মাই পয়েন্ট, এটাকে আমরা ক্রস আউট করে ফেলেছি। এখন আমাদের হাতে কি, আমাদের থার্ড স্টেপ হচ্ছে গিয়ে ফাইনাল সিলেকশন, যেখানে আমরা ভার্বটাকে সিলেক্ট করবো, এন্ড ভার্বটা কি, ইজ অর আর। এখন আমরা ডিসাইড করবো যে এখানে কি ইজ হবে নাকি আর হবে। এটা আমরা কিভাবে ডিসাইড করবো, জাস্ট সাবজেক্ট কি, মেনি আদার এক্সাম্পলস, জাস্ট নিজেদেরকে শর্টলি কোয়েশ্চেন করো, মেনি আদার এক্সাম্পলস এই জিনিসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, যদি প্লুরাল হয় তাহলে আর হবে। এটা একদম ক্লাস 3-4 এর। সো দেখছো যে থ্রি স্টেপ সলিউশনটা যখন আমরা করব, যখন ফার্স্ট দুইটা স্টেপ হয়ে যাবে, ফাইনাল সিলেকশন খুবই 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 ইজি। সো আমরা যদি এই প্রথম দুইটা স্টেপ কারেক্টলি করতে পারি তাহলে থার্ড স্টেজে এসে আমাদের কোনো প্রবলেমই হবে না, আমরা জাস্ট সাবজেক্টটা দেখেই বলে দিতে পারবো যে আমাদের অ্যান্সার কি হবে। সো এইখানে আমাদের সাবজেক্টটা এসেছে কি, many other examples which is a plural subject, and plural সাবজেক্টের ক্ষেত্রে কি হয়, আর হয়। সো এখানে ইজ হবে নাকি আর হবে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, যে আমরা পেয়েছি যে ভাইয়া আমরা ফার্স্টে সাবজেক্টকে আইডেন্টিফাই করেছি, দেন আমরা আননেসেসারি পোর্শন অবজেক্টকে ক্রস আউট করেছি, দেন আমরা এসে ফাইনাল সিলেকশনে গিয়ে ভার্বকে ডিসাইড করব যে আমরা যে সাবজেক্টটাকে চুজ করেছি সেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে আর বসে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এইটা ভাইয়া একটু সময় নিয়ে বুঝালো, বাকিগুলো এত সময় নিয়ে বুঝাবে না, আমি শর্টলি বলি। এখানে দেখো আরেকটা সেন্টেন্স আছে, দেয়ার ডি ড্যাশ ওয়ান অ্যানাদার এক্সাম্পল টু সাপোর্ট মাই পয়েন্ট। এখানে আবার চলো আমরা সাবজেক্টকে আইডেন্টিফাই করি, সাবজেক্ট আইডেন্টিফাই করলে কি আসে, ওয়ান অ্যানাদার এক্সাম্পল, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। অ্যান্ড আগেরটার মতো আমরা সাবজেক্টকে আইডেন্টিফাই করেছি, সাবজেক্ট আইডেন্টিফাই করার পর আমরা কি করব, আননেসেসারি পোর্শন গুলাকে ক্রস আউট করে দিব। যেমন এখানে দেখো ভাইয়া লাল কালি দিয়ে দেয়ার কে ক্রস আউট করে ফেলছে, টু কে ক্রস আউট করে ফেলছে, সাপোর্ট মাই পয়েন্ট কে ক্রস আউট করে ফেলছে। আমরা যখন গ্রামাটিক্যাল প্রবলেম সলভিং করব আমরা এই আননেসেসারি আনমডিফাইড সাবজেক্ট, যেহেতু এখানে এক্সাম্পল কে ইজ বা আর কাকে মডিফাই করছে, ইজ বা আর এক্সাম্পল কে মডিফাই করছে, বাকি কিছুকে মডিফাই করছে না। সো বাকি কিছু আমাদের প্রবলেম সলভিং এ লাগবে না। সো দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড স্টেপে এসে ক্রস আউট করে ফেলছি। এখন আমাদের কাছে আছে ফাইনাল সিলেকশন। সো আমরা ক্রস আউট করছি, আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করেছি, এন্ড লাস্টে আমাদের কাছে সাবজেক্ট আছে কি, ওয়ান অ্যানাদার এক্সাম্পল। এখন আমরা নিজেদেরকে কোয়েশ্চেন করি যে ভাই আমরা সাবজেক্ট পেয়েছি ওয়ান অ্যানাদার এক্সাম্পল, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসবে, আর যদি প্লুরাল হয় তুমি একদম ক্লাস 1 and 2 এর বাচ্চাকে জিজ্ঞেস করবে যে প্লুরাল ভার্বের সাথে কি হয়, ওরা বলে দিবে যে আর হয়। সো এইখানে তোমাদের সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্টটা হচ্ছে ওয়ান অ্যানাদার এক্সাম্পল হুইচ ইজ সিঙ্গুলার, তার মানে এখানে ইজ হবে। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইজ, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আর। এইটা হচ্ছে থ্রি স্টেপ সলিউশন। সো থ্রি স্টেপ সলিউশনের ক্ষেত্রে আমরা কি বললাম যে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, ক্রস আউট কি, ক্রস আউট হচ্ছে সাবজেক্টের আননেসেসারি পোর্শন। এখানে আরেকটা জিনিস ক্রস আউট করা লাগতে পারে, কোনো কোনো সেন্টেন্সে দুই বা ততোধিক সাবজেক্ট থাকলেও থাকতে পারে, দুই বা ততোধিক সাবজেক্ট থাকলে যে সাবজেক্টটাকে আমার লাইক রাইট ফর্ম অফ ভার্সের তো একটা কোয়েশ্চেন থাকবে। সো আমরা ধরো যে কোয়েশ্চেনটাকে সলভ করছি
সেই পোর্শনটা বা সেই ভার্বটা যাকে মডিফাই করছে সেই সাবজেক্টটা বাদে বাকিগুলাকে আমরা বলছি যে আনমডিফাইড সাবজেক্ট। মানে সেন্টেন্সে একটা ভার্ব আর একাধিক সাবজেক্ট থাকলে ওই ভার্বটা যে কোনো একটা সাবজেক্টকে মডিফাই করবে, এরকম প্রবলেমসও আমরা সামনে দেখব। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট সাবজেক্টের আননেসেসারি পোর্শন বা আনমডিফাইড সাবজেক্ট এবং অবজেক্টকে ক্রস আউট করে ফেলবো। দেন হচ্ছে গিয়ে ফাইনাল সিলেকশন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস। যে ফাইনাল সিলেকশন খুবই ইম্পর্টেন্ট হলেও এটা ইজিয়েস্ট প্রসেস। এই তিনটা স্টেপের মধ্যে তোমরা আইডেন্টিফাই ভুল করো, অনেক ক্ষেত্রে ক্রস আউটে ভুল করো, তোমরা আইডেন্টিফাই ভুল করলেই তোমরা ক্রস আউটে ভুল করবা, আর ক্রস আউটে ভুল করলে তোমরা ফাইনাল সিলেকশনে ভুল করবা। সো ফাইনাল সিলেকশন খুবই ইম্পর্টেন্ট। এইখানে এসে তুমি ডিসাইড নাও যে রাইট ফর্ম ভার্বসে কোনটা বসবে, বাট তার আগে তোমরা এই দুইটা স্টেপে খুব ইজিলি ভুল করে ফেলো। যাতে ভুল না করো এই জন্য ভাইয়া আরো কিছু প্রবলেমস দেখাবে, বাট ফাইনাল সিলেকশনটা খুবই 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 ইজি। এখানে গিয়ে তোমরা ডিসিশন মেক করবা যে ভাইয়া আমরা যে সাবজেক্ট করেছি অ্যান্ড আননেসেসারি পোর্শন বাদ দিয়ে আমাদের কাছে যে সাবজেক্টটা আছে ওইটার সাথে কোন ভার্বটা বা কোন অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বলো কোন জিনিসটা অ্যাগ্রি করে, রাইট? আলটিমেট গোল তো এটাই আমাদের, যে সাবজেক্ট আইডেন্টিফাই করে আমাদের ভার্বের সাথে এগ্রি করানো। যখন আমাদের রাইট ফর্ম ভার্বস এর প্রবলেম সলভিং করবো আমাদের আলটিমেট গোল কি? আমাদের আলটিমেট গোল হলো সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা, দেন আমাদের ভার্বের সাথে এগ্রিমেন্ট করানো। এইটা হলো আমাদের এক্সাম হলে টাফেস্ট টাস্ক, রাইট? সো লেটস মুভ অন। সো এটা হচ্ছে গিয়ে এখানে আরেকটা এক্সাম্পল দেখো, ইনভেস্টিগেশনস ইনটু দ্য স্ক্যান্ডাল শো অর শোজ এ লট মোর দেন উই ওয়ান্ট টু নো, রাইট? সো এখানে সেন্টেন্সটাই আমাদের সাবজেক্ট কি হবে, ইনভেস্টিগেশনস নাকি ইনভেস্টিগেশনস ইনটু দ্য স্ক্যান্ডাল? জাস্ট শর্টলি আমরা বলি যে শো অর শোজ। শো আর শোজ কাকে মডিফাই করতেছে? ইনভেস্টিগেশনস কে মডিফাই করতেছে, স্ক্যান্ডাল কে কিন্তু মডিফাই করছে না। এটার যদি বাংলা করি, আহ, যে ওই ঘটনাটির পরিপ্রেক্ষিতে যে তদন্তগুলো হয়েছে সেটা আমরা যা জানতে চাই তার থেকে অনেক বেশি আমাদেরকে প্রতিফলিত করছে বা আমাদেরকে দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের দেখাচ্ছেটা কাকে মডিফাই করছে? ইনভেস্টিগেশনস কে, যে তদন্তগুলো ওই ঘটনাটির পরিপ্রেক্ষিতে হয়েছিল সেই তদন্তের গুলোকেই আমাদের মডিফাই করছে। তো এক্ষেত্রে ইনভেস্টিগেশনস হচ্ছে কি আমাদের সাবজেক্ট। ওকে, আমাদের ফার্স্ট কাজ শেষ, আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করে ফেলছি, এরপর আমরা আননেসেসারি পোর্শনকে ক্রস আউট করে ফেললাম। ওইখানে আমাদের এ লট মোর দেন উই ওয়ান্ট টু নো হচ্ছে কি অবজেক্ট। এই অবজেক্টে সাবজেক্টের আননেসেসারি পোর্শনও আমরা ক্রস আউট করে ফেললাম, অবজেক্টকেও আমরা ক্রস আউট করে ফেললাম, কজ এগুলো আমাদের ডিসিশন মেকিং এ লাগবে না। দেন এখন আমরা ডিসাইড করব ইনভেস্টিগেশনস, এখানে এস আছে, সো ইনভেস্টিগেশন সিঙ্গুলার না প্লুরাল? ভাইয়া প্লুরাল, তার মানে এখানে হবে শো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইবার আসি থ্রি স্টেপ সলিউশনের আরেকটা প্রবলেম আমরা দেখি, চলো। Mastery of the magic tricks that truly surprise or surprises the audience requires a lot of practice. So বাংলা করলে কি দাঁড়ায়, যে জাদুবিদ্যার যে অভিজ্ঞতা যে দক্ষতা সেটা হলো অডিয়েন্সকে বা দর্শকদের কে সারপ্রাইজ করে, বিস্ময় করে, অ্যান্ড এটার জন্য আমাদের অনেক অনেক প্র্যাকটিস দরকার, রাইট? সো প্রথম এখানে দেখো দুইটা প্রবলেম আছে, যে ভাইয়া শুরুতেই বলেছিল যে আমরা কিছু কিছু সেন্টেন্সে মাল্টিপল সাবজেক্টস থাকতে পারে, মাল্টিপল ভার্বসও থাকতে পারে, এন্ড কিছু কিছু সেন্টেন্সে মাল্টিপল সাবজেক্ট থাকতে পারে এবং একটা মাত্র ভার্ব থাকতে পারে। সেই সব প্রবলেম ভাইয়া কিভাবে সলভ করবে, রাইট? সো সেরকম এক্সাম্পলও তো দেখতে হবে। সো এইখানে দেখো, সারপ্রাইজ অর সারপ্রাইজেস, সারপ্রাইজ ও সারপ্রাইজেস কাকে মডিফাই করছে? মানুষ কি দক্ষতা দেখে সারপ্রাইজ হচ্ছে নাকি ম্যাজিক ট্রিক্স দেখে সারপ্রাইজ হচ্ছে? এখানে কিন্তু ডাবল সাবজেক্ট আছে, এখানে একটা আছে ম্যাজিক ট্রিক্স এর দক্ষতা আর একটা আছে ম্যাজিক ট্রিক্স। সো অডিয়েন্স কি দেখে অ্যাকচুয়ালি সারপ্রাইজড হচ্ছে? অডিয়েন্স সারপ্রাইজড হচ্ছে ম্যাজিক ট্রিক্স দেখে। অ্যান্ড কোনটার জন্য আমাদের লট অফ প্র্যাকটিস দরকার, কোনটার জন্য আমাদের অনেক 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 বেশি অনুশীলন দরকার? কিসের জন্য আমাদের অনুশীলন করতে হয়? কোনো কাজের দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে অনুশীলন করতে হয়। সো এই ক্ষেত্রে প্র্যাকটিস কাকে মডিফাই করছে? প্র্যাকটিস মডিফাই করছে মাস্টারিকে। আর সারপ্রাইজ কাকে মডিফাই করছে? সারপ্রাইজ মডিফাই করছে ম্যাজিক ট্রিক্সকে। সো আমরা যদি প্রথম প্রবলেমটা দেখতে চাই যে আমরা সারপ্রাইজ চুজ করব নাকি সারপ্রাইজেস চুজ করব,
এইটা আমাদেরকে সাবজেক্ট মডিফাই ক্ষেত্রে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করলাম ম্যাজিক ট্রিক্স। ম্যাজিক ট্রিক্স কে দ্বারা মডিফাইড হচ্ছে কি সারপ্রাইজ অর সারপ্রাইজেস। সো ম্যাজিক ট্রিক্স এখানে এস দেখেই বোঝা যাচ্ছে এটা প্লুরাল হবে, তার মানে এটার কারেক্ট অ্যান্সার কি, এখানে দেখো ভাই লিখেও রাখছে কারেক্ট অ্যান্সার হচ্ছে সারপ্রাইজ। কেন সারপ্রাইজ কারেক্ট অ্যান্সার? মানুষ কি দেখে সারপ্রাইজড হচ্ছে? সারপ্রাইজড হচ্ছে ম্যাজিক ট্রিক্স দেখে। এখন ট্রিক্স কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে যদি এস না থাকতো তখন আমরা সারপ্রাইজেস দিতাম, বাট এখানে দেখো গোল করে এস দেওয়া আছে। এস যেহেতু দেয়া আছে তার মানে এখানে প্লুরাল বুঝাচ্ছে, প্লুরাল বুঝালে কি হবে, আমাদের কারেক্ট অ্যান্সার হবে সারপ্রাইজ। নাও আমাদের এখানে দেখো সেকেন্ড প্রবলেমটায় আসি। সেকেন্ড প্রবলেমটাই কি, অডিয়েন্স রিকোয়ার অর রিকোয়ার্স এ লট অফ প্র্যাকটিস। রিকোয়ার কাকে মডিফাই করছে? লট অফ প্র্যাকটিস। কিসের জন্য প্র্যাকটিস? দক্ষতা অর্জনের জন্য প্র্যাকটিস। সো দক্ষতা, প্র্যাকটিস দুইটাই হচ্ছে সিঙ্গুলার। সো এই ক্ষেত্রে কি হবে কারেক্ট অ্যান্সার? এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে রিকোয়ার্স। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে এখানে বাকি সব কিছু কেটে দিলাম, আমাদের কিসের জন্য দক্ষতা দরকার? কি বলে, কিসের জন্য প্র্যাকটিস দরকার? দক্ষতা অর্জনের জন্য। সো দক্ষতা অর্জনের জন্য যেহেতু আমাদের প্র্যাকটিস দরকার, রিকোয়ার বা রিকোয়ার্স কাকে মডিফাই করছে? মাস্টারিকে মডিফাই করছে। মাস্টারি কি সিঙ্গুলার অর প্লুরাল? as simple as that, যে ভাইয়া এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সো এটা একদম বাচ্চাদের পড়া। সো এস বাই এস যুক্ত হলে কি হবে? মাস্টারি অফ দ্য ম্যাজিক ট্রিক্স এর ক্ষেত্রে এখানে রিকোয়ার্স হয়ে যাবে, রাইট? সো এইখানে যেহেতু ম্যাজিক ট্রিক্স ছিল যেটা হচ্ছে প্লুরাল, তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়েছে সারপ্রাইজ। এখানে কিন্তু এস বাই এস হয়নি, বাট এইখানে দেখো মাস্টারি অফ দ্য ম্যাজিক ট্রিক্স, আমাদের অনেক অনেক প্র্যাকটিস দরকার দক্ষতা অর্জনের জন্য। দক্ষতা কি? দক্ষতা হচ্ছে সিঙ্গুলার। এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি, ভার্বের সাথে বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হবে, তার মানে রিকোয়ার্স। এইবার আসি কিছু নো ওয়ান কেয়ার্স টাইপের স্লাইড। লাইক ইংলিশে এমন কিছু ফ্রেজ আছে যাদেরকে কেউ পাত্তা দেয় না। যাদেরকে কেউ পাত্তা দেয় না কেমন? যে যেমন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিয়েড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ। এইসব ক্ষেত্রে দেখবা যে কিছু মানুষ থাকে না যে সার্কেলে ইন্ট্রোভার্ট টাইপের, এরা কারোর সাথে কথা বলে না, এদেরকে কেউ পার্টিতে ইনভাইট করে না, ফ্রেন্ড সার্কেলের হ্যাং আউট হলে কেউ ইনভাইট করে না এদেরকে। ছেলে বন্ধু নেই, মেয়ে বন্ধু নেই, বান্ধবীও নেই, বেস্টিও নেই, কোনো ক্রাশও নাই, কিছুই নাই। সো এইরকম ইন্ট্রোভার্ট সিঙ্গেল ছেলে মেয়েদের মতো আমাদের ইংলিশ ফ্রেজেও, ইংলিশ লিটারেচারেও বা ইংলিশ মডার্ন ইংলিশ গ্রামারেও এরকম কিছু ইন্ট্রোভার্ট, তারপরে হলো ধরো কি বলবো, ইন্ট্রোভার্ট লোনলি ছেলে মেয়ে আছে, সিঙ্গেল। এদেরকে কেউ পাত্তা দেয় না। সোশ্যাল মিডিয়াতেও এদের খুব বেশি রিচ নাই। সো এরা সেন্টেন্সে বসলেও এদেরকে কেউ ছবি তুলতে চায় না, এদেরকে কেউ পাত্তা দেয় না। এটা কেমন? সো কেন এই ভাইয়াটা বললো যে এরকম, যে কেন এদেরকে আমরা বুলি করি এত বেশি, যে ভাইয়া এদের, আপনি বললেন এরা ইন্ট্রোভার্ট, এরা সিঙ্গেল, এদের নাই কোনো ক্রাশ, নাই কোনো বান্ধবী, নাই কোনো বন্ধু, নাই কোনো বেস্টি, কিচ্ছু নাই। কেন নাই? এরা অলওয়েজ ঘুমায় থাকে এন্ড এরা ভাববে যে অন্য কেউ কাজটা করে দিবে। সো এইরকম ইন্ট্রোভার্ট লেজিয়াস সিঙ্গেল ছেলে মেয়েদের মতো যে মডার্ন ইংলিশে ফ্রেজ গুলো আছে, সেগুলো কি কি? টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিয়েড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ। টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিয়েড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ। এন্ড এই চারটা থাকলেই, এই চারটার পরে যা থাকবে তা কোনোভাবেই সেন্টেন্সকে মডিফাই করবে না বা ভার্বকে মডিফাই করবে না। সে ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ আছে, সৌম্য accompanied by আমি, accompanied by Shovik and some of his friends is or plus arrive tonight. So এইখানে accompanied by এর পরে কি আছে? সৌভিক and some of his friends, সৌভিক and some of his friends, সৌভিক and some of his friends, সৌভিক অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস যেহেতু আছে, সো অ্যাকম্পানিয়েড বাই এর পরে যেহেতু আছে সৌভিক অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস, এটা দেখে মনে হচ্ছে কিন্তু সৌম্যর সাথে সৌভিক যাচ্ছে and তার সাথে আরো কিছু ফ্রেন্ডস যাচ্ছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে ভার্বটা প্লুরাল হবে, কিন্তু আসলে হবে না। কারণ কি?
সব সমস্যার মূলে আছে কি? সব সমস্যার মূলে আছে যে এই ইন্ট্রোভার্টেড সিঙ্গেল ছেলেমেয়ে, যাদের কোনো বন্ধু নাই, যাদের কোনো বান্ধবী নাই, যারা সারাদিন ঘুমায় থাকে, যারা হ্যাং আউটে যায় না, যারা কোনো কাজ করে না। And এরা কি এক্সপেক্ট করে? এই যে সামওয়ান এলস এদের হয়ে অন্য কেউ মডিফাই করে দিবে। সো দ্যাটস ওয়াই এখানে দেখো অ্যাকম্পানিয়েড বাই এর পরে কিন্তু সৌভিক এন্ড সাম অফ হিজ ফ্রেন্ডস আছে। অ্যাকম্পানিয়েড বাই এর পরের অংশটা তুমি যদি কনসিডার করো তাহলে কিন্তু মনে হবে সাবজেক্ট হলো প্লুরাল, বাট আসলে কিন্তু সাবজেক্ট প্লুরাল না। কজ এই যে অ্যাকম্পানিয়েড বাই থাকার কারণে আমরা সৌভিক এন্ড সাম অ্যাকম্পানিয়েড বাই এর পরে যাই থাকুক না কেন, সৌভিক এন্ড 69 অফ হিজ আদার ফ্রেন্ডস, 70 অফ হিজ আদার ফ্রেন্ডস, হান্ড্রেডস অফ হিজ আদার ফ্রেন্ডস, যাই থাকুক না কেন, এই কোনো কিছুকে আমরা আর কনসিডার করব না। আমরা কনসিডার করব কি? এই যে এই সিঙ্গেল ইন্ট্রোভার্ট ছেলে মেয়েদের আগের অংশটাকে। আগের অংশটা কি? সৌম্য। সৌম্য মানে আমি একজন সিঙ্গেল পার্সন, সিঙ্গুলার নাউন। সো সিঙ্গুলার নাউন যেহেতু, এখানে ইজ আর আর এর মধ্যে কি হবে? ইজ হবে। অ্যান্ড অ্যারাইভিং টুনাইট, টুনাইট দেখলেই তোমরা বুঝতে পারতেছো যে কি বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো এটা যদি অপশন নাও দেওয়া থাকতো তোমরা লিখে দিতে যে অ্যারাইভের জায়গায় আমরা কি লিখবো? ইজ অ্যারাইভিং টুনাইট। ইজ অ্যারাইভিং কেন? কজ এই যে অ্যাকম্পানিয়েড বাই এর যে মধ্যে, অ্যাকম্পানিয়েড বাই এর পরে যে অংশটা আছে এটাকে আমরা কনসিডার করব না সাবজেক্ট হিসেবে। অ্যাকম্পানিয়েড বাই না শুধু, শুধু টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিয়েড বাই, এই চারটা যে কোনো একটা থাকলেই এর পরের অংশ, এরপরে যাই থাকুক না কেন এর আগের অংশটাকে আমরা শুধু কনসিডার করব। এর আগের অংশটা যদি প্লুরাল হয়, ভার্বও আমাদের প্লুরাল সাবজেক্ট, প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসবে। ভাই একদম ক্লাসের শুরুতে দেখিয়েছিল যে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে, প্লুরাল নাম্বার প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাকম্পানিয়েড বাই এর জায়গায় যদি এরকম থাকতো যে সৌম্য অ্যাজ ওয়েল অ্যাজ সৌভিক অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস, অথবা সৌম্য টুগেদার উইথ সৌভিক অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস, অথবা সৌম্য অ্যালং উইথ সৌভিক অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস, ইন দ্যাট কেস যাই থাকুক না কেন, এই ক্ষেত্রে আমাদের কি বলে ভার্বটা কি হতো? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে হতো, কারণ এই যে উপরের অংশটা কি? সৌম্য একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তো আমাদের এক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার বসবে। সিঙ্গুলার নাম্বার কি? এখানে রাইট অ্যান্সার হবে ইজ অ্যারাইভিং। এন্ড দেখো এটা গ্রিন কালার দিয়ে লেখাও আছে, এখানে ইজ অ্যারাইভিং হবে, রাইট? এখানে আমাদের অ্যান্সার হবে ইজ অ্যারাইভিং। এখন আসি এই যে অল টাইম সিঙ্গেল। ওই যে বললাম যে সারা জীবনই সিঙ্গেল থাকবে এরকম কিছু মানুষ আছে। এই যে আমাদের কি বলে কলেজ লাইফ, ভার্সিটি লাইফেও আমরা অনেকে ক্লেম করে না যে ভাইয়া, মানে কাপল দেখানোর ক্লেম করে মাঝে মাঝে কিছু কাপল হ্যান্ড পিক পোজ দেয়, বাট অ্যাকচুয়ালি এরা সিঙ্গেল, এদেরকে কোনো মেয়ে বার্তা দেয় না। সো আমাদের ইংলিশ মডার্ন ইংলিশ গ্রামারেও এরকম কিছু সেন্টেন্স অপশন আছে বা ফ্রেজ আছে যেগুলা এরকম এই যে এই ছবিটার মতো নিজেদেরকে কাপল দেখানোর মতো প্রিটেন্ড করে, বাট এরা অ্যাকচুয়ালি কাপল না, এরা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল। কেন সিঙ্গেল? চলো এটার কিছু উদাহরণ দেখি যে অল টাইম সিঙ্গেলের মধ্যে কি আছে। একবারেও খুলবি না, দরজা বন্ধ হয়ে গেল। ওকে সরি, একটু ডিস্টারবেন্স ছিল। সো এই ক্ষেত্রে যে ইংলিশ গ্রামারেও এমন কিছু ফ্রেজেস আছে, এমন কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে দেখলে মনে হয় এরা মেবি প্লুরাল, এরা মনে হয় কাপল, এদের মেবি গার্লফ্রেন্ড আছে, এরা মেবি প্লুরাল নাউন, বাট অ্যাকচুয়ালি এরা সিঙ্গেল। যেমন এনি প্লাস সিঙ্গুলার নাউন। সে ফর এক্সাম্পল এনি প্লাস সিঙ্গুলার নাউনের মধ্যে কি হতে পারে? এনিবডি, এনিথিং, এনিওয়ান। এগুলার পরে অলওয়েজ কি হয়? এগুলা অলওয়েজ সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ হয়, এগুলার পরে অলওয়েজ সিঙ্গুলার নাউন হয়, রাইট? এগুলাকে দেখলেও মনে হয়, এগুলাকে অনেক সময় মনে হতে পারে যে এনি ওয়ান অফ দ্য টিম, এনি ওয়ান ফ্রম দ্য টিম, সো এনি ওয়ান ফ্রম দ্য টিম মেম্বার্স। এসব দেখে সেন্টেন্সে অনেক ভাবে এগুলো ইউজ হতে পারে, এটা যেখানে যখন খুশি যেভাবে থাকুক, জাস্ট ধরে নিও যে এরা অলওয়েজ, এরা কাপল দেখানোর অনেক অনেক প্রিটেন্ড করে, এরা নিজেদেরকে কাপল দেখানোর অনেক অনেক প্রিটেন্ড করবে, কিন্তু এরা জন্মগত সিঙ্গেল, এরা সারা জীবন সিঙ্গেলই থাকবে, এদেরকে কেউ বিয়ে করবে না। সো দ্যাটস ওয়াই এই ফ্রেজ গুলা যদি বা এই ওয়ার্ড গুলা যদি তোমরা সাবজেক্ট হিসেবে দেখতে পাও, ধরে নিবা যে এটা সিঙ্গেল।
বা সিঙ্গেল থেকে কি আসবে, সিঙ্গুলার নাউন। সো এনি প্লাস এনি সিঙ্গুলার নাউন, সে ফর এক্সাম্পল এনি বডি, বডি একটা সিঙ্গুলার নাউন, থিং একটা সিঙ্গুলার নাউন, ওয়ান একটা সিঙ্গুলার নাউন। সো এনি প্লাস এনি সিঙ্গুলার নাউন, লাইক এনির পরে যে কোনো সিঙ্গুলার নাউন যদি থাকুক, এইটা যদি কোনো ওয়ার্ড হিসেবে সেন্টেন্সে ইউজ হয়, সে ফর এক্সাম্পল এনি বডি, এনিথিং, এনি ওয়ান, এগুলো যদি ইউজ হয়, তুমি ধরে নিবা এগুলো সবই হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাউন। এরকম আরো কিছু সিঙ্গুলার প্রিটেন সরি কাপল প্রিটেন্ড করা সিঙ্গেল আছে, চলো এদেরকে খুঁজে বের করি। এদের মধ্যে আরেকটা আছে নো প্লাস সিঙ্গুলার নাউন, নো বডি, নো ওয়ান বা নান, অথবা নাথিং। সো এরা অলওয়েজ কি, এরা যতই নিজেদেরকে কাপল প্রিটেন্ড করুক না কেন, এরা অলওয়েজ সিঙ্গুলার নাউন। সো সাবজেক্ট আইডেন্টিফিকেশনে তোমরা এটা ভুল করো যে নো বডি নো ওয়ান কে অনেক সময় প্লুরাল ধরে ই আর বসায় দাও, বাট এগুলা যেভাবে যে ফর্মেই থাকুক না কেন, এগুলা কখনো আর হবে না, বা এগুলা কখনো প্লুরাল নাউন হিসেবে পরিগণিত হবে না, এগুলা অলওয়েজ সিঙ্গুলার নাউন হিসেবে ধরা হবে। এন্ড এরকম অল টাইম সিঙ্গুলার নাউনের মধ্যে আরো কি আছে, সাম প্লাস সিঙ্গুলার নাউন, সামবডি, সামওয়ান, সামথিং। তো এইরকম ওয়ার্ড যদি থাকে, এরাও সারা জীবন কাপল প্রিটেন্ড করুক না কেন, এরা এই যে 63,868 দিন কেন, একদম কিয়ামত পর্যন্ত যদি কাপল প্রিটেন্ড করে, তারপরেও এরা সারা জীবন সিঙ্গেলই থাকবে। সো এদেরকে দেখলেই তোমরা, সাবজেক্ট হিসেবে দেখলেই তোমরা ধরে নিবা কি, আমার ভার্ব কি হবে, সিঙ্গুলার নাউন ওয়াইজ ভার্ব হবে। সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব হয়, আর প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে প্লুরাল ভার্ব হয়। সো আমাদের যেহেতু এগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আমাদের সাথে সিঙ্গুলার ভার্ব হবে, এগুলা ভুল করা যাবে না। অল টাইম সিঙ্গেলের মধ্যে লাস্ট উদাহরণ হচ্ছে গিয়ে ইচ। সাম দুইবার লিখছে, বাট অ্যাকচুয়ালি এটা হবে ইচ, ইচ ওয়ান, এভরিবডি। সো ইচ থিং, এগুলো যাই থাকুক না কেন, এগুলাও হলো সারা জীবন সিঙ্গুলার নাউন হিসেবেই পরিগণিত হবে। and এগুলোর সাথে এরা যদি কোনো ভার্বকে মডিফাই করে, সেক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, কোনোভাবেই প্লুরাল ভার্ব বসানো যাবে না। সো এরপরে আসে হলো এভরি। এভরিতে কি, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। সো এইটাও হচ্ছে অল টাইম সিঙ্গেল। এরা সারা জীবন যতই কাপল প্রিটেন্ড করুক না কেন, এরা যদি সেন্টেন্সে একটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়, আমরা ধরে নিব এরা অলওয়েজ সিঙ্গুলার নাউন হবে, এরা একদম কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার নাউন হবে। এন্ড সিঙ্গুলার নাউন হলে আমাদের কি হবে, মিমটাই আমরা একদম শুরুতে দেখছিলাম, যে সিঙ্গুলার নাউন হলে কি হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে প্লুরাল নাম্বার হয়। সো আমরা যদি ওখানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল আইডেন্টিফাই করতে পারি, আমরা ইজিলি ভার্ব কোনটা হবে আইডেন্টিফাই করতে পারবো। সো আমরা হলো অল টাইম সিঙ্গেল লিস্টে কি পাইছি, এভরি প্লাস নাউন সিঙ্গুলার নাউন, ইচ প্লাস সিঙ্গুলার নাউন, সাম প্লাস সিঙ্গুলার নাউন, নো প্লাস সিঙ্গুলার নাউন, এনি প্লাস সিঙ্গুলার নাউন। সো এরা যদি থাকে, এরা অল টাইম সিঙ্গেল হবে। এইবার আমরা ছোট একটা চার্ট দেখি। এই চার্টটা তোমরা খাতায় লিখে নিতে পারো। এই চার্টটা তোমরা অলরেডি জানো, তারপরেও মাঝে মাঝে ভুল করে ফেলো তাড়াহুড়ায়, যেহেতু টাইম অনেক কম থাকে। সো একদম তোমরা ইংলিশ গ্রামাটিক্যাল প্রবলেম গুলো সলভ করার জন্য 10 থেকে 15 সেকেন্ড করে পাবা। তোমাদের যেহেতু এই টাইমটা খুবই কম থাকে, সো এই চার্টটা ভিজুয়ালাইজ করা অনেক জরুরি। প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়, হি দিয়ে আমরা কিন্তু জাস্ট হি বুঝাই নেই, হি দিয়ে আমরা বুঝাইছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাউন, এখানে থার্ড পার্সন প্লুরাল নাউন। সো পাস্টের ক্ষেত্রে, থার্ড পার্সন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট টেন্সে এই ফর্মগুলা বসবে, এন্ড থার্ড পার্সন প্লুরাল নাউনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে এই ফর্মগুলা বসবে। তোমাদের মোস্টলি বি ভার্ব, গো ভার্ব আর হ্যাভ ভার্ব থেকে নটরডেম হলি ক্রসে চুজ করতে দেওয়া হয়। সো দ্যাটস ওয়াই ভাইয়া এই চারটা ইনক্লুড করেছে, যেখানে হির সাথে ইজ হয়, গোজ হয়, হ্যাজ হয়, এগুলো তোমরা জানো। জাস্ট একবার যখন তোমরা ক্লাসে নোট করবা, এই জিনিসটা রিভাইজ দিয়ে যাবা, যেহেতু তোমাদের প্রবলেম আইডেন্টিফিকেশন এন্ড সলভ করার জন্য খুবই খুবই কম টাইম থাকবে। সো এই কম টাইমে তোমাদের, সরি, এক মিনিট, সো এই কম টাইমে তোমাদের যাতে টাইম গ্যাপ না হয়, দ্যাটস ওয়াই আর কি এই প্রবলেমটা, এই চার্টটা তোমরা খাতায় লিখে নিবা, যাতে তোমাদের মনে থাকে, এন্ড পরীক্ষার হলে যাতে তোমরা প্রবলেম দেখলেই আইডেন্টিফাই করতে পারো যে সলিউশন কি হবে। লাস্ট টপিকটা হচ্ছে আজকের ক্লাসের, আজকের ক্লাসের না, মানে এই ক্লাসের, তোমাদের যেহেতু 5টা ক্লাস একসাথে হওয়ার কথা, 6টা ক্লাস। সো আজকে এই ক্লাসের টপিকটা বরং আহ আচ্ছা, প্যারালালিজম লাস্টে টাইম থাকলে শিখাবো, এটা তোমাদের খুব একটা লাগবে না। সো এটা আপাতত শিখাচ্ছি না। আপাতত এই ক্লাসটা এতটুকুই থাক। আমি একটু পরে গিয়ে হলো 5 মিনিটের একটা ব্রেক দিই, 5 মিনিটস ব্রেক, 5 মিনিটস ব্রেকে গিয়ে হলো আমি
তোমাদেরকে আবার রি-অ্যাজিউম করবো। ওকে? আমরা যদি পুরা ক্লাসটা দেখি, আমরা 5 মিনিটস ব্রেকের পরে গিয়ে হলো নেক্সট ক্লাসটা শুরু করব। সো আমাদের ম্যারাথন ক্লাসের আমাদের রাইট ফর্ম অফ ভার্বস মোটামুটি যা যা প্র্যাকটিস করেছি, যা যা শর্টকাট শিখেছি, যা যা সলিউশন প্রসেস শিখেছি, রাইট ফর্ম অফ ভার্বসে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরে আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে আমরা 2 থেকে 5 মিনিটের একটা ব্রেক নিই, তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। ওকে?